হেই এভরিওয়ান, তোমরা যারা নার্সিং এর ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ডিপ্লোমা অথবা বিএসসি অথবা মিড ওয়াইফারি, অন দ্য আদার সাইড তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, নট অনলি দিস, তোমরা যারা মূলত বিভিন্ন জব পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মোটামুটি সবগুলোর জন্য আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু আজকের লেকচার না, আমার এই ফুল প্লে লিস্টে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো একেবারে বেসিক থেকে আমরা শুরু করি। আমরা প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, যেটাকে আমরা ইংলিশে রিয়েল নাম্বার বলি। তো এই বাস্তব সংখ্যাকে ম্যাথমেটিক্স ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করে। কেমন? বাস্তব সংখ্যাটাকে ম্যাথমেটিক্স কি করে? ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করে। তো এটা পরীক্ষাতে আসাটা অস্বাভাবিক কিছুই না যে নিচের কোনটা বাস্তব সংখ্যার প্রতীক। তো তোমাদের যেটা জানতে হবে, বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তবিক অর্থে পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলোকে বাস্তব সংখ্যা বলে। তো এটার মধ্যে আমরা ধনাত্মক সংখ্যা বলতে পারি 1 2 3 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, অথবা ঋণাত্মক সংখ্যা বলতে পারি -1 -2 -3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তারপরে মাঝখানে জিরো থাকে, ভগ্নাংশ সংখ্যা থাকে, সমস্ত থাকে, প্রকৃত ভগ্নাংশ থাকে, অপ্রকৃত ভগ্নাংশ থাকে, মিশ্র থাকে, দশমিক ভগ্নাংশ থাকে, তারপরে পৌনঃপুনিক সংখ্যা থাকে। যত সংখ্যা আছে বাস্তবিক অর্থে এই পৃথিবীতে সবগুলা সংখ্যাকে একসাথে বাস্তব সংখ্যা বলা হয়। কেমন? তো এখানে সংখ্যা শব্দটাকে যদি আমি ক্লাসিফিকেশন করি, তাহলে একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে এখন যেগুলা বললাম, আর অবাস্তব সংখ্যা নিয়ে একটু কথা বলতে চাই। তো অবাস্তব সংখ্যাটা আসলে কি? অবাস্তব সংখ্যাটা হচ্ছে কোন একটা ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে দেখবেন ক্যালকুলেটরের মধ্যে ম্যাথ এরর উঠতেছে বা আসতেছে। ম্যাথ এরর শব্দটাকে আমরা অসংজ্ঞায়িত বলি, অর্থাৎ ম্যাথমেটিক্সে এর অস্তিত্ব নাই। তো আমাকে যদি প্রশ্ন করে সংখ্যা কত প্রকার, তাহলে আমি বলবো দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা মোটামুটি সবাই বুঝতে পারলাম যে বাস্তব সংখ্যা হচ্ছে বাস্তবিক অর্থে আমি যে সংখ্যাগুলা পাইতেছি। আর অবাস্তব সংখ্যাটা হচ্ছে কি, যেটা বাস্তবিক অর্থে পাওয়া যায় না। আমি ছোট করে যদি লিখি যে কোনো একটা সংখ্যাকে, যেমন যে কোনো একটা সংখ্যাকে আমি যদি রুট ওভার করি, ঋণাত্মক সংখ্যাকে যেমন -1, এটাকে রুট ওভার করলে আপনারা ক্যালকুলেটরে দেখবেন ম্যাথ ইরর এটা আসতেছে। তো ম্যাথ এরর কথাটার মানে হচ্ছে কি, অসংজ্ঞায়িত, মানে বাস্তবিক অর্থে ম্যাথমেটিক্সে যার অস্তিত্ব নাই। তো আমরা বাস্তব সংখ্যা নিয়ে আজকে কথা বলবো, অবাস্তব সংখ্যা নিয়ে কথা বলতেছি না। আজকের লেকচারের মধ্যে আমরা মূলত অঙ্ক এবং সংখ্যার ধারণা সম্পর্কে ভালো একটা আইডিয়া নেব। তো অঙ্ক বা ডিজিট বলতে আমরা কি বুঝি? হুম যে চলক বা প্রতীক, হ্যাঁ, দ্বারা আমরা মূলত সংখ্যাগুলোকে আইডেন্টিফাই করি বা প্রতীক হিসেবে ব্যবহার করি। যেমন 0 থেকে 9 পর্যন্ত এই 10টাকে আমরা কি বলি? অঙ্ক বলি। তাহলে আমি ছোট করে যদি একটু নোট ডাউন করি, তাহলে অঙ্কগুলা কি কি? অঙ্ক অঙ্ক বা ডিজিট 0 1 2 3 4 5 6 7 8 এবং 9। এই 10টা হচ্ছে আমাদের কি গণিতের মধ্যে অঙ্ক, যেটাকে আমরা ইংলিশে ডিজিট বলি। এই অঙ্ক বা ডিজিট আবার দুই ধরনের, একটা হচ্ছে সার্থক অঙ্ক, একটা হচ্ছে অসার্থক অঙ্ক, বা যেটাকে আমরা সার্থক অঙ্ক নয় বলি। যেমন যদি আমি 1 লিখি, তাহলে আপনি এটাকে একটা সংখ্যা হিসেবে বিবেচনা করবেন। আমি যদি 2 লিখি, বুঝবেন কিভাবে 9 পর্যন্ত লিখলে আপনি এটাকে একটা সংখ্যা হিসেবে কনসিডার করবেন। বাট 0 কিন্তু কখনো কি করে না, কোনো সংখ্যা হিসেবে বোঝানো হয় না। তো 1 থেকে 9 পর্যন্ত এই 9টাকে বলা হয় সার্থক অঙ্ক। একমাত্র 0টা হচ্ছে সার্থক নয়। কারণ 0-র আগে আমরা যদি কোনো আরেকটা মানে সার্থক অঙ্ক ব্যবহার না করি, তাহলে এটা কখনো মানে কি হবে না, একটা পরিপূর্ণ অঙ্ক বা সংখ্যা হবে না। যেমন আমি যদি বলি আমার কাছে 0 টাকা আছে, ইটস ওকে, আমার কাছে 0 টাকা আছে, দ্যাট মিন্স আমার কাছে টাকা নাই, বাট এটা কিন্তু কোনো সংখ্যার মাধ্যমে বোঝানো হইলো না। বাট আমি এই 0-র আগে যদি 1 ইউজ করি, দ্যাট টাইম এটা একটা কি হবে, সার্থক সংখ্যা হয়ে যাবে। বা এখানে মানে 0 হচ্ছে কি একটা সার্থক অঙ্ক নয়। তো আমি যদি এখানে লিখতে চাই, সার্থক অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এবং 9। একমাত্র 0টাকে আমরা কি বলি? সার্থক অঙ্ক নয়।
সো আমরা অঙ্ক বা ডিজিট সম্পর্কে যেটুকু আমাদের জানা দরকার মোটামুটি আমরা জানলাম। 2 নাম্বার টপিক হচ্ছে নাম্বার। নাম্বার সম্পর্কে অলরেডি আমি কথাবার্তা বলছি। যখন কোনো একটা ডিজিট কোনো কিছুর পরিমাপ হিসেবে প্রকাশিত হয় তখন এটাকে আমরা সংখ্যা বলি। 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অলসো ডিজিট অলসো নাম্বার। সো আমরা যখন এটাকে প্রতীক হিসেবে ব্যবহার করি তখন এটাকে আমরা ডিজিট বা অঙ্ক বলি, বাট এটাকে যখন আমরা কোনো কিছুর পরিমাপ হিসেবে ব্যবহার করি দ্যাট টাইম এটাকে কি সংখ্যা বলি বা নাম্বার বলি। সো এই নাম্বারের মধ্যে বৃহত্তম নাম্বার বা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা আছে। যেমন আমি যদি কয়েকটা বৃহত্তম সংখ্যার সংজ্ঞা দেই বা এক্সাম্পল দেব, 9 একটা বৃহত্তম সংখ্যা, তারপরে হচ্ছে 99, 999, এইগুলা এক একটা বৃহত্তম সংখ্যা। অর্থাৎ 9 অঙ্কটি দ্বারা আমরা যে সংখ্যাগুলা প্রডিউস করি, তৈরি করি, সেগুলাকে আমরা কি বলি? বৃহত্তম বলি। তো সবচাইতে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, বাট 0 তো সার্থক না। তো জিরোর আমরা যদি কি করি, জিরোর আগে যদি একটা 1 দিই, হ্যাঁ, জিরোর চাইতে একটু বড় যে ডিজিটটা ছিল সেটা হচ্ছে 1। তো আমাদের সর্বনিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, এরপরেরটা 100, এরপরেরটা 1000, এরপরেরটা 10,000। সো আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, বৃহত্তম অঙ্ক সংখ্যাগুলো অলওয়েজ 9 দ্বারা প্রডিউস হয়, গঠিত হয়। আর ক্ষুদ্রতম গুলা অলওয়েজ কি 0 দিয়া তো হবে না, কারণ 0 তো সার্থক না। সো 0-র আগে 1। সো 1, 0, 10, 100 এগুলা এক একটা ক্ষুদ্রতম সংখ্যা। আমাকে কোনো একটা ক্লাসে কোনো একটা স্টুডেন্ট কোশ্চেন করছিল যে স্যার 9 এবং 10 এই দুইটার মধ্যে, তার কোশ্চেনটা বোঝার চেষ্টা করবো আমরা, যে 9 এবং 10 এর মধ্যে তো 9 ছোট 10 বড়, বাট আপনি আমাদের শিখাচ্ছেন বৃহত্তম সংখ্যা 9, ক্ষুদ্রতম সংখ্যা 10, ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? সো ইটস ওকে যে আসলে আমি যদি সংখ্যা কাউন্টের ব্যাপারে যাই, আগে আমি 9 পাইতেছি, পরে আমি কি 10 পাইতেছি। সো আমি যদি ক্ষুদ্রতম সংখ্যাটাকে 0 বলি, ওর কথা অনুপাতে 0-র কি কোনো ভ্যালু আছে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম 0 মানে নাই, কিন্তু এরপরটা প্রথমটা তো 9 লিখলাম, তাহলে ক্ষুদ্রতমটা 0 লিখলাম, দ্বিতীয়টা 99 লিখলাম, তাহলে এরপরের ক্ষুদ্রতমটা কি ডাবল 0 লিখবো? এটার কোনো ভ্যালু আছে? তো এটার কোনো ভ্যালু নাই। ক্ষুদ্রতম অঙ্কগুলা অলওয়েজ 1 দিয়ে স্টার্ট হয় এবং তারপরে 0 ডিজিটটা থাকে। ওই যে আমরা যে নাম্বারিং কাউন্টিং এর মাধ্যমে বলতেছি, ব্যাপারটা এরকম না। তো 9 দ্বারা গঠিত সংখ্যাগুলোকে আমরা বৃহত্তম সংখ্যা বলি এবং প্রথমে 1 তারপরে 0 দ্বারা গঠিত যে সংখ্যাগুলো সেগুলোকে ক্ষুদ্রতম সংখ্যা বলি। ব্যাপারটা খুবই ইজি ব্যাপার, বাট আমাদের এই সব পরীক্ষা, চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা এক্সামে এইখান থেকে প্রশ্ন আসে এবং সিলেবাসের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো আমরা নাম্বার নিয়ে আর তেমন কোনো কথাবার্তা বলবো না। বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা অলরেডি আমি বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। 9, 99, 999 এগুলা বৃহত্তম সংখ্যার একটা অংশ, এবং কি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, 100, 1000, 10,000 এগুলো। সো আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। জিরোর চাইতে বড় যে পূর্ণ সংখ্যাগুলা, এগুলাকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি বা ধনাত্মক সংখ্যা বলি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি 1, 2, 3, 4, 5, 6 ডট ডট ডট, এগুলো হচ্ছে পজিটিভ নাম্বার। অর্থাৎ কি এগুলোর আগে প্লাস থাকবে, কোনো কিছু নাই দ্যাট মিন্স কিন্তু প্লাস। এবং আমরা যদি বলা হয় ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার, তাহলে আমরা কি বলবো? অবশ্যই বলবো -1, -2, -3, ইভেনচুয়ালি -3.5। এটাও কিন্তু ঋণাত্মক সংখ্যার অন্তর্ভুক্ত, ভগ্নাংশ হইতে পারে। আমাকে তো আর বলা হয়েছে না যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এমসিকিউ যদি এরকম আছে নিচের কোনটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, দ্যাট টাইম কিন্তু ভগ্নাংশ হবে না। বাট যদি বলে ঋণাত্মক সংখ্যা নিচের কোনটা, তাহলে কিন্তু অবশ্যই ভগ্নাংশ হতে পারে। যেমন 5/2 একটা ঋণাত্মক সংখ্যা, সো সেটা ভগ্নাংশ হইতে পারে। বাট যদি কোশ্চেন এটা বলা হয় নিচের কোনটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, দ্যাট টাইম কিন্তু এটা উত্তর হবে না। কেমন? এখন আমরা কথা বলবো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যাকে আমরা সংজ্ঞায়িত করলে ব্যাপারটা এরকম হয়: শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে, এবং সেটা পূর্ণ। পূর্ণ মানে কি ভগ্নাংশ হবে না, দশমিক হবে না, ওইগুলাকে কি বলা হয়? আপনার
ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, এটাকে ম্যাথমেটিক্স জেড দ্বারা প্রকাশ করা হয়। আপনারা মোটামুটি বিভিন্ন ক্লাসের মধ্যে ক্লাস 7 থেকে আমরা এটা পাই। তো আমরা যদি এখানে এক্সাম্পল হিসেবে রাখি 0 থেকে প্লাসের 1 প্লাসের 2 প্লাসের 3 ডট 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 -1 -2 -3 ডট ডট ডট, এগুলা এক একটা পূর্ণ সংখ্যা, এগুলা এক একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, তারপরে টপিকটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ম্যাথমেটিক্স এটাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ন্যাচারাল নাম্বার বলা হয়। দ্যাট মিন্স 1 2 3 4 5 6 এগুলা এক একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমি এক্সাম্পল হিসেবে 1 2 3 4 5 ডট ডট ডট, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু, অর্থাৎ 2.5 এন এর অন্তর্ভুক্ত না, কারণ অবশ্যই সে পূর্ণ সংখ্যা হইতে হবে। প্রত্যেকটা টপিকে আপনারা খাতার মধ্যে লিখবেন, হ্যান্ড নোট করবেন, তাহলে যেটা হবে, আমি যে যে টপিকগুলো নিয়ে কথা বলতেছি এগুলো খুবই ইজি ব্যাপার, কারো কারো কাছে কঠিন মনে হতে পারে। আর যেহেতু আপনি একটা কম্পিটিটিভ এক্সামে বসবেন, অবশ্যই আপনার এগুলো একটা হ্যান্ড নোটে থাকা উচিত। পরীক্ষার হলে যাওয়ার পূর্বে অথবা এক সপ্তাহ পূর্বে এগুলো এক একটা রিভিশন দেওয়া অবশ্যই দরকার। পরের যে টপিকটা সেটা হচ্ছে জোড় সংখ্যা, যেটাকে আমরা ইংলিশে বলি ইভেন নাম্বার। সো আমি যখন স্টুডেন্ট ছিলাম বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিতাম, তখন ইভেন এবং অড নিয়ে একটু প্রবলেম হইতো। ইভেন শব্দটার মধ্যে ই ভি ই তারপরে কি এন, মানে এখানে 4টা অ্যালফাবেট আছে, মানে জোড়। ইভেন মানে জোড়, আর অড ও ডাবল ডি এখানে অ্যালফাবেট আছে 3টা। দ্যাটস ওয়াই অড মানে বিজোড়। অনেকের কাছে হাস্যকর মনে হইতে পারে, আমার প্রবলেম হইতো, দ্যাটস ওয়াই আমি আপনার সাথে শেয়ার করলাম। তো যাই হোক, জোড় সংখ্যা, তো আমরা সবাই জানি যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়, যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলা হয়। সো এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, 2 4 6 8 10, এই যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা ইভেন নাম্বার। আর বিজোড় সংখ্যাগুলো বেসিক্যালি এই জোড় মানে জোড় সংখ্যা ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে, যেমন মানে আপনাকে জোড় সংখ্যা যখন আমি বুঝাইলাম তখন আমি বলে ফেললাম যে যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় এগুলো হচ্ছে জোড় সংখ্যা, বাট এরকম স্পেসিফিক ভাবে কিছু বলা যাচ্ছে না। তো জোড় সংখ্যা ছাড়া ন্যাচারাল নাম্বারের মধ্যে যে অঙ্কগুলা থাকবে এগুলাকে অড নাম্বার বা বিজোড় সংখ্যা বলা হয়। সো 1 3 5 7 9 ডট ডট ডট, এই সংখ্যাগুলো মূলত হচ্ছে বিজোড় সংখ্যা। আমি এখানে যে 4টা কোশ্চেন লিখছি প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন এক্সামে আসছে, নার্সিং ভর্তি পরীক্ষাতে আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে। তো যদি এ ও বি দুইটা ক্রমিক সংখ্যা হয়, যদি এ ও বি দুইটা ক্রমিক সংখ্যা হয়, তো ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পর পর দুইটা সংখ্যা, যেমন 2 এবং 3 ক্রমিক সংখ্যা, অথবা 8 এবং 9 এই দুইটাও ক্রমিক সংখ্যা। তো আমরা মনে করি এ আর বি পরপর দুইটা সংখ্যা, যেই হোক। এখন দুইটা ক্রমিক জোড় সংখ্যা হয়, সরি এখানে জোড় সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে আপনার এটা হবে কি 2 এবং 4, অথবা এটা 8 এবং 10, যেহেতু ক্রমিক জোড় সংখ্যা বলছে, অর্থাৎ কি 2 এর পরে 4, দুইটা পর পর জোড় সংখ্যা। আচ্ছা, এখন বলছে নিচের কোনটা তাহলে বিজোড় সংখ্যা হবে। সো এক্সাম্পল আমি যেটা মনে করি, আমি মনে করি এর মান হচ্ছে 2, জাস্ট আমরা বোঝার জন্য এটা করতেছি। তো আমি 2 এর উপরে যদি মানে ক নাম্বার নিয়ে আমরা ট্রাই করতেছি, 2 এর উপরে যদি আমি বর্গ করি, 2 স্কয়ার মানে কি 4, 4 এর সাথে 1 যোগ করলে এটা কি 5 হবে। তো আমার রুলস অনুসারে এটা কিন্তু বিজোড় সংখ্যা, বাট এটা যদি বি এর মান হচ্ছে, তাহলে আমি 4 ধরতেছি, 4 স্কয়ার মানে কত 16, 16 কিন্তু আবার কি জোড় সংখ্যা, তো এটা অ্যান্সার হইতে পারে না। তো 16 এর সাথে 2 যোগ করলে কত হবে 18 হবে, এটাও কিন্তু বিজোড় সংখ্যা না। তাহলে এত আমি 2 ধরছিলাম, 2 স্কয়ার মানে কি 4। তো আমার অপশন টেস্ট অনুসারে সঠিক উত্তর হচ্ছে কি এটা। তো আমি যদি এটাকে একটু ডিটেইলস করতে চাই, তাহলে ব্যাপারটা হলো কোশ্চেন নাম্বার 1, ধরি ধরি এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা, যথাক্রমে 2 ও 4। ওকে, সো ক নাম্বার অপশন অনুসারে কি দেওয়া ছিল, এ স্কয়ার প্লাস এর 1, দ্যাট মিন্স
2 স্কয়ার প্লাস এর 1 ইকুয়াল হচ্ছে 5, যা আমি কি বলতে পারি, বিজোড় সংখ্যা বলতে পারি। কেমন? বাট খ নাম্বার যে অপশনটা ছিল সেটা হচ্ছে বি স্কয়ার, যেটাকে আমি আমার রুলস অনুসারে 4 ধরছি। 4 স্কয়ার দ্যাট মিন্স 16, যা হচ্ছে জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। গ নাম্বারে আমাকে কি বলছে? গ নাম্বারে বলছে হচ্ছে বি স্কয়ার প্লাস 2, বি স্কয়ার প্লাস 2, তাহলে 4 স্কয়ার প্লাস 2 দ্যাট মিন্স 18, যা অলসো একটা জোড় সংখ্যা। গ নাম্বারে কি বলছে? এস স্কয়ার, তাহলে এস স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার মানে 4, যা অলসো কি জোড় সংখ্যা। তো আমার সঠিক উত্তর হচ্ছে এটা। আমরা এটা অপশন টেস্ট করে বের করব। কোশ্চেন নাম্বার 2, 5 অঙ্কের ক্ষুদ্রতম ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। যদি আপনারা কেউ না জেনে থাকেন, অন্তর শব্দটার মানে হচ্ছে বিয়োগফল। আমাকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর বের করতে হবে। আমরা কোশ্চেন নাম্বার 2টা যদি সলভ করতে চাই, তাহলে আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একটু আগে আপনাদের আমি বেসিকের মধ্যে পড়াইছিলাম, ক্ষুদ্রতম সংখ্যাগুলো অলওয়েজ 1 দিয়ে স্টার্ট হয় এবং পরেরগুলা 0 থাকে। যেহেতু 5 অঙ্কের বলছে, তাহলে প্রথম অঙ্কটা তো আমার 1 হবে, এরপরে হচ্ছে 4টা 0, তো এখানে 5 অঙ্ক হইল, 1 2 3 4 5। তারপরে কি বলছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমি একটু আগে আপনাদের এটাও পড়াইছি, মানে বৃহত্তম সংখ্যাগুলো 9 থাকে, 9 দিয়ে স্টার্ট হয়, সবগুলো অঙ্কই 9 থাকে। যেহেতু 4 অঙ্কের বলছে, এই জন্য 4টা 9। তো এটা হচ্ছে 10,000, মানে 10,000 10,000, এটা হচ্ছে 9,999। তো যেহেতু ওরা অন্তর বলছে, অন্তর মানে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 10,000 থেকে 9,999 বিয়োগ করলে আমার বেসিক্যালি থাকবে কি? 1। সো সঠিক উত্তর হবে হচ্ছে গ নাম্বার। কেমন? এর পরের কোশ্চেনে কি বলছে? 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার আগে অঙ্ক লেখে নাই, তাহলে এটাও কি হবে? 4 অঙ্কই হবে। সো আমরা যদি 3 নাম্বার কোশ্চেনটাকে সলভ করতে যাই, কোশ্চেন নাম্বার 3, তাহলে আমাদের এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা একটু লিখি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ইকুয়াল হবে 4টা 9। তারপরে কি বলছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল হবে 1 দিয়া 3টা শূন্য, যেহেতু 4 অঙ্ক, একটা অঙ্ক আর 3টা শূন্য, টোটাল 4টা। এখন এদের কি বের করতে বলছে? এদের যোগফল বের করতে বলছে। সো আমরা যোগ করব 9809 9809 9809, 9 আর 1 হচ্ছে 10, সো 10,999। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। কেমন? কোশ্চেন নাম্বার 4 কি বলছে? একটি সংখ্যার শতক, দশক, একক স্থানীয় অঙ্ক PQR। আপনারা সবাই আশা করি জানেন শতক মানে কি 100, দশক মানে কি 10, এবং একক মানে হচ্ছে 1 থেকে 9 যে অঙ্কগুলো আছে এগুলোকে আমরা একক স্থানীয় অঙ্ক বলি। যদি আমি বেসিকের মধ্যে একটু যাই, যে এক্সাম্পল হচ্ছে কোশ্চেনের 4 এর জন্য একটা বেসিক আমি লিখতেছি, 576, এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। কেমন? আর এটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। আর এটাকে বলা হয় শতক স্থানীয় অঙ্ক। আই থিঙ্ক আপনারা সবাই এটা জানেন। সো এখন কোশ্চেন করা হয়েছে একটা সংখ্যার শতক হচ্ছে পি, সো দশক হচ্ছে কিউ, এবং একক হচ্ছে আর। তাহলে কথাটা যদি এরকম না বইলা আমি এরকম বলি, একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7,
এবং শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। তাহলে আমাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সংখ্যাটা বের করে দেন। তাহলে সংখ্যা বের করার রুলস হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ করতে হয়। সো 5 এর সাথে যেহেতু এটা দশক, তাহলে আমরা এখানে 100 গুণ করলে এটা 500 হবে। দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হয়, তাহলে 10 গুণ করলে এটা হবে 70। একক স্থানীয় অঙ্কের সাথে আমাকে 1 গুণ করতে হয়, তাহলে এটা হবে কি 6। তাহলে সংখ্যাটা বের করতে হলে সবগুলো যোগ করতে হয়। তাহলে 570 আর 6 আপনি যোগ করলে 500 কি হবে, 70 হবে। আই থিঙ্ক আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই অঙ্কের মধ্যে কি বলছে, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে পি, এবং দশক না, হ্যাঁ, শতক স্থানীয় অঙ্ক হচ্ছে পি, দ্যাট মিনস এটা হচ্ছে পি। তারপরে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর। তাহলে আমার সংখ্যাটা কি হবে, যেটা আমার দশক স্থানীয় অঙ্ক এটার সাথে আমি শতক স্থানীয় অঙ্ক এটার সাথে আমি 100 গুণ করবো, তাহলে এটা 100 পি হবে, প্লাস দশক স্থানীয় অঙ্ক যেটা এটার সাথে আমি 10 গুণ করবো, তাহলে এটা হবে 10 কিউ। আর একক স্থানীয় অঙ্কের সাথে আমি আর গুণ করবো, গুণ করার পরে এটা যোগ করবো। তো আলটিমেটলি দেখেন, একটা সংখ্যার শতক, দশক, একক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি কিউ আর হলে সংখ্যাটি কত, তাহলে কি হবে 100 পি। তো 100 পি 10 কিউ প্লাস এর হচ্ছে আর হচ্ছে আমাদের সংখ্যাটা। আই থিঙ্ক মানে বোঝা উচিত। তারপরও যারা বুঝেন নাই ভিডিওটাকে পজ করে আবার প্রথম থেকে দেখতে পারেন। তো এই প্যাটার্নের অঙ্কগুলা আপনার এই ধরনের পরীক্ষাতে আপনি মাস্ট বি পাবেন। ওকে।